ইরান যুদ্ধে কিন্তু ইরানিরা আমেরিকা ইসরায়েলের কাছে হার মানতেছে না, তারা চরম বিপদ থেকে, তারা কিন্তু হার না মানা জাতি। কিন্তু আমরা বাঙালিরা এমন কেন? মানে আমরা ওই শাবক হয়ে থাকতে চাই, যেটা আপনি বললেন, এই যে ছাত্র দলের সভাপতি গাড়ির পিছে পিছে দৌড়ায়, আরেক পাগল আছে রবিউল আলম নয়ন, সে ওই মাইক দিয়া মানুষজন সরায়, এবং এই যে নুরুল হক নূর, আমরা যাকে দেখতাম যে ভারত বিরোধী রাজনীতি করত, জনগণের রাস্তা অর্জন করেছে, জুনায়েদ সাকি আজীবন বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করব, সে সংস্কার, রাষ্ট্র সংস্কার আন্দোলন মানে রাষ্ট্র সংস্কার ছাড়া এবং গণপরিষদ সদস্য, এটা তো জুনায়েদ সাকির মানে একদম মুখের লফজ ছিল, এটা স্লোগানে ছিল। তো আমার বছরের পর বছর সেই জুনায়েদ সাকি যখন একটা মন্ত্রিত্বের বিনিময়ে আত্মসমর্পণ করে ইনিয়ে মিনিয়ে বলে, আবার নুরুল হক নূর বলে যে জুলাই আন্দোলন আমার কাজে আমার শেখাইতাই শোনা, তো এই নুরুল হক নূর, এই জুনায়েদ সাকি, এদের কি রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে আপনি বিশ্বাস করেন? কারণ মন্ত্রী হওয়া কিন্তু বড় কথা না, প্রাসঙ্গিক আছে না। আমি আপনার বলি, আমি এটা কেন বলবো, আমি বিদেশ থেকে আসার পর আমার মানে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ যারা আছেন তাদের সাথে আমি আমার ব্যক্তিগত আলোচনায় আমার কথা বলা যতটুকু সুযোগ হয়েছে, যেহেতু ব্যক্তিগত আলোচনা আমি তার নাম বলবো না, তো তাদের একটা আলোচনায় তারা অনেকে বলতেছিলেন, একাধিক জনেই বলেছেন যে বিপি নূর বা জুনায়েদ সাকি ওদের মানে ববি হাজ্জাদ এদের এই লেভেলে শেষ, মানে অর্থাৎ আপনার তাদের মাথাটাই একদম ওয়ালা আসে ঠেকে গেছে, তাদের ওই চুরি হওয়ার কথা ছিল অতটুকুই শেষ, আর আগামী দিনের জন্য তাদের আর কোনো কিছু নাই, মানে এমপি একটা প্রতিমন্ত্রী ওই জায়গাতে শেষ কুলিষ্ট, তাদের আগামী দিন আর নাই। তো সুতরাং এখান থেকে আপনি ধরেই নিতে পারেন, যেটা রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন যে আর তো তাদের কাছে রাজনীতি থাকবে না, তাদের গায়েও তো ওই একই রকম মানে তকমা লেগে যাবে। আপনি জুনায়েদ সাকির ব্যাপারটা তো বড়ই মর্মান্তিক, উনি গণপরিষদ মানে সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য তার আগের বক্তব্য আসতে 5-10 বছর 7 বছর আগেরটা আপনি দেখেন না, এখন যদি আসে উনি এই জায়গাতে যদি বিএনপিকে এই কথা বলার এতটুকু সাহস নেই যে না এটা তো আমার সাথে যায় না, আমার কনটেক্সটের সাথে আমার রাজনীতির সাথে এটা যায় না, বা মন্ত্রিত্ব থাকতে থাকুক, না থাকলে না থাকুক, আমি চলে যাই, আসসালামু আলাইকুম। এই যে ধরেন আপনার মেরুদণ্ড মানে বিকিয়ে দেওয়া, এটা হলো যে তাদের একটা হতাশা থেকে তারা যাওয়া, যে আত্মজীবনে কিছু হইল না, একটা কিছু হওয়া আর কি। পলাশ ভাই, আমি শুনেছি নাকি রাশেদ খান মেনন, হাসানুল হক নাকি এর চেয়েও বড় ক্যারিয়ার ছিল, এর চেয়েও বড় পলিটিশিয়ান ছিল, কিন্তু হাসিনার সঙ্গে মিলে তাদের রাজনৈতিক জীবনটা শেষ হয়ে গেল, এদেরও কিরকম হবে? গেল না, আমি ওটা উদাহরণ দিতে চাইনি ইচ্ছা করে, কারণ আমি আপনাকে ইচ্ছা করে উদাহরণটা দিই এই কারণে যে এটার কি জানি বলে মানে ধরেন আপনি যদি আমি ইনুদের সাথে এদেরকে মানে মূল্যায়ন করি, তাহলে দেখা যাবে যে অনেকে বলবে আবার আমাদেরকে এসে গালি দিবে যে তার মানে কি আওয়ামী লীগের মতো কি বিএনপি নাকি? হ্যাঁ, তো বিএনপি তো আর একদিনে আর আওয়ামী লীগের মতো হতে পারবে না। হ্যাঁ, সুতরাং ওই জায়গাটাতে তারা যেটা করছে একই অবস্থা হয়েছে, একই অবস্থা, আপনি যেমনটা বলছেন এটাই সত্য। তো এদের বেলায় একই রকম ঘটনা ঘটবে। তো ওরা যদি বিএনপি যদি ওরকম অপকর্ম তো করবে না আমরা আশা করি, তাহলে তাদের হয়তো জেল জুলুম হবে না বা দেশ ছেড়ে পালাইতে হবে না, এবং আমরা আশা এবং বিশ্বাস রাখতে চাই। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার উপর বড় ধরনের একটা অনাস্থার জায়গা তৈরি হয়ে গেছে আর কি জনগণের সাথে আপাতত এখন পর্যন্ত। আর যদি এক্সট্রিমলি তারা যদি কখনো মানে ফ্যাসিস্ট হয়ে উঠে এবং তারা যদি তখন সরকারে থাকে, তখন তো এটা দায় ওই রাশেদ মেননদের মতোই নিতে হবে, সেটাতে কোনো সন্দেহ নেই। আর এখন যেটা হয়েছে সেটা হলো এই যে লেভেলে আছে এই লেভেলে তারা জনগণের আস্থা হারাই ফেলছে, আগামী দিনে তাদের রাজনীতি করাটা এইভাবে থাকলেও সেটা কঠিন হবে। আরেকটা প্রশ্ন তাহলে আসে, এইটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি নিজে বলেছেন জনগণের বিএনপির প্রতি আস্থা নাই, এটা তো গেল এক, অর্থনীতিও খারাপ না, বিএনপির আস্থা করে আমি বলছি যে কি জনগণের আপনার এই যে না না, আমি বলি যে যদি সাকি নুরুল হক নূর ওদের কথা বলছি, যে তারা তো জনগণ অলরেডি তাদের কাছে একটা মেসেজ চলে গেছে, এখন যে বক্তব্যগুলো দিচ্ছে এটা চলে যায়, যার কারণে তাদের পরবর্তী স্টেজে উঠা রাজনীতির রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, তাদের রাজনৈতিক জীবনের মৃত্যু এই জায়গায় এই পর্যন্ত বলতেছি। কিন্তু যদি ফ্যাসিস্ট হয় তাহলে ইনুমেনুর মতোই তাদেরকে ওই যে ফাঁসির আসামি রায় যুদ্ধ খলিলুর রহমান আসলো আপনার কোত্থেকে, ইউনুস সাহেবের কোটা থেকে, সুপ্পু আসলো কোত্থেকে, আওয়ামী লীগের কোটা থেকে, তারপরে দেখলো যে কি ধরেন আপনার ওই যে ইয়া আসলো কোত্থেকে, আমেরিকার কোটা থেকে। তো আপনার চীন কই, পাকিস্তান কই, তাদের তো কোনো কোটা নাই, যার কারণে এখন চীনে গিয়ে আপনার ওই বিরোধী দলের নেতার সাথে গিয়ে তারা ইফতার বিতরণ করতেছে।
তারা তো রাজনীতির সাথে মিলিত হয়ে গেছে। আপনি এই জায়গায় সহজ সমীকরণ ফেলছেন কেন? আপনি মনে করতেছেন আপনার সাথে একটা আঞ্চলিক শক্তি কে ভারত, আর একটি পরাশক্তি কে যুক্তরাষ্ট্র আছে। তাহলে আপনার এদের সাথেও তো অল্টারনেটিভলি চীন আছে, আবার এই অঞ্চলের পাকিস্তান আছে, তুরস্ক আছে। যেটা সামরিক চুক্তিগুলো তুরস্ক যে মানে জিনিসগুলো যে আমাদের এই গত কয়েক দিনে ঢুকে গেছে, তারা তো ঢুকে গেছে অলরেডি। আপনি অ্যাক্সেস বন্ধ করবেন কিভাবে? পাকিস্তান তো অলরেডি ঢুকে গেছে, আপনি এই 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 জিনিসগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? চীন তো রাজনৈতিকভাবে ঢুকে গেছে। সকল রাজনৈতিক নেতাকে তারা তাদের দেশ সফর করে তাদের সরকারি দলের সাথে তাদের মতবিনিময় সভার আয়োজন করে দিয়েছে। বিগত কোনো কালেই চীন বাংলাদেশের রাজনীতি নিয়ে এতটা মাথা ঘামায়নি। এখন যারা যতটা অ্যাক্টিভ তারা, তা আপনাকে তো এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে। এখন আমরা যখনই এটাই বলি তখনই কথাটা হলো যে শত্রু হচ্ছি, কিন্তু আমরা তো প্রকৃত বন্ধু হয়ে কথাটা বলতে চাই। কিচ্ছু দরকার নেই আমাদের, আমাদেরকে আমরা এই বলতে পারতেছি এটাই ভালো। আমার কথাটা হলো আপনার এখন যতটুকু আছে এতটুকু তো আপনার হওয়ার কথা ছিল না। আপনি জুলাইকে অস্বীকার করে আপনি এটা করতে পারবেন না। তো যেমন জনগণ বলতো না যে এরা যখন পদত্যাগ করবে সবাই দেশ ছেড়ে পালাবে, তাদের বিমানের টিকিট করা আছে, আছে না? তো আপনার কি ওরা পালাইছে? আপনি ভোটের ইকুয়েশনটা বুঝেন না কেন? আপনি মির্জা আব্বাস সাহেবের মতো এত ঘাঘু একজন প্রভাবশালী নেতাকে জিততে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ভোটের ব্যবধান এত কম হয় কেন? কেন আপনার মাথায় এটা যাচ্ছে না? কেন তারেক রহমান একজন জাতীয় নেতা, একটা দলের জনপ্রিয় দলের, বাংলাদেশের একমাত্র দলের উনি প্রধান, ওনাকে কেন খালেদা জিয়া সাহেবের সাথে 5,000 ভোটে জিততে হবে? কেন আপনি জিনিসগুলোকে কাউন্টে নিচ্ছেন না? এই ভোটগুলো কোথা থেকে আসছে? এই ভোটগুলোই তো আবার বিদ্রোহ করবে। ওই যে আগামী দিনের কথা যেটা আসতেছে, এই যে এখন জামাত যে কৌশল নিচ্ছে, 11 দল যে কৌশল নিচ্ছে, কি কৌশল নিচ্ছে আপনি জানেন? আমি বলে দিই আপনার অনেক, তারা চাচ্ছেও, প্লিজ বলেন। আমি বলে দিই যে তারা চাচ্ছে যে বিএনপি এটা পাস না করুক, গণভোট থেকে তারা বেরিয়ে যায়। আমি নিশ্চিত আমি বলে দিলাম ভেতর, তারা এটা মুখে বলবে না, মুখে তো বলবে আমরা চাই, কিন্তু ভেতর থেকে তারা চাচ্ছে যে বিএনপি এগুলো তোয়াক্কা না করুক। তার মানে তাদের জন্য যেন আগামী দিনের রাজনীতিটা তাদের কাছে চলে আসে, নাহলে তারা কালকে থেকে আর কি রাজনীতি করবে? পরশুদিন কি বলবে? মিছিল কি নিয়ে মিছিল করবে, কি নিয়ে মিটিং করবে? আপনি আমাকে বলেন। তাহলে আপনি রাজনৈতিক ভাবে মাঠ গরম করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্রটা তো বিএনপি তুলে দিচ্ছে। কিন্তু পলাশ ভাই, এটা কি জেলাসি যে আমরা বিএনপি 15 বছর চেষ্টা করে হাসিনাকে হটাতে পারলাম না, তোমরা এনসিপি আইসাই হাসিনাকে হটিয়ে দিলা, যাও আমরা ক্ষমতা এসে এগুলো করুন না? এটা কি মানে এনসিপির প্রতি জেলাসি থেকেই বিএনপি এগুলো করতেছে? এগুলা যারা যদি করে থাকে তাহলে তো এগুলো হবে একদমই একটা ছেলে মানুষ। হ্যাঁ, কারণ এগুলা দিয়ে তো আর রাজনীতি চলে না। রাজনীতি হলো অনেক উঁচু মার্গের, রাজনীতি হলো রাজার নীতি। যে রাজনীতি করবে, যে রাজনীতি কেউ ধরতে পারবে না। এই যে আমি এখন আপনাকে একটা রাজনীতির কথা বললাম যে এনসিপিরা চাচ্ছে যে বিএনপি এটা না মানুক, মনে 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 মনে। এটার কারণ একটাই যে তাদের রাজনীতি করার জন্য স্পেসটা করা থাকবে, আপনাদের মতো প্ল্যাটফর্ম করা থাকবে, আমরা এসে কথা বলবো, তারা সব জায়গাতে দৃশ্যমান থাকবে, মিডিয়া হাউস গুলোতে মানে দৃশ্যমান থাকবে, সময় মতো সেটা কাজে লাগবে। আর আপনি যদি রাজনীতিটাকে বন্ধ করে দেন এগুলো মেনে, তো রাজনীতি শেষ। এই রাজনীতিটা যে বোঝার, যদি বুঝে সে রাজনীতিবিদ, আর যে বুঝে না সে অপরাজনীতিবিদ, কৌশলের রাজনীতিবিদ। আপনি মনে করেন যে আমির খসরু মাহমুদ সাহেব কেন আপনাকে অর্থ মন্ত্রণালয় দিতে হলো? কারণ আপনাকে আদানির টাকা দিতে হবে, তাই নাকি? আপনি চুজ করা সব জায়গাগুলো দেখেন, আপনি মূল পয়েন্ট গুলো দেখেন। আর কিছু শুধু বাংলাদেশের কিছু একটু সক্রিয়তা ছিল, ওই কয়েকজন প্রতিমন্ত্রী, জুনায়েদ সাকি, বিপিনুর, এদেরকে প্রতিমন্ত্রী, তাদের মাথার উপর উপদেষ্টাও আছে, তাদের উপর পূর্ণমন্ত্রীও আছে, আর ওরা করতে পারবে কতটুকু? ওদের একটা সান্ত্বনা পুরস্কার ধরাই দিছে, ওরা ওইটা নিয়ে আসে। আচ্ছা।